বন্ধুরা, গৌর বাংলার হারানো রাজধানী, যেখানে ইতিহাস আজও দীর্ঘ নিঃশ্বাস নেয়। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক শহরে যেখানে এক সময় লক্ষ মানুষের কোলাহল ছিল, রাজাদের ছিল দাম্ভিকতার পদচারণা, ছিল সাম্রাজ্যের গর্ব। কিন্তু আজ চারদিকে শুধু নিস্তব্ধতা, ভাঙা ইট আর হারিয়ে যাওয়া ইতিহাস। এক সময় বাংলার রাজধানী আজ নিস্তব্ধ এক স্মৃতির পাতা। আমি এখন আছি বাংলার আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। এক সময় এই মাটিতেই স্পন্দিত হতো পুরো বাংলার হৃদয়। আজ এখানে শুধু ধ্বংসাবশেষ, তবুও প্রতিটা ঈদ যেন চুপচাপ গল্প বলে। শতম শতকে এই গড় থেকেই শাসন করতেন শশাঙ্ক, বাংলার প্রথম স্বাধীন সম্রাট। তিনি শুধু একজন রাজাই ছিলেন না, ছিলেন বাংলার অস্তিত্বের প্রতীক। এই মাটিতেই গড়ে উঠেছিল এক শক্তিশালী সাম্রাজ্য, যার প্রতিধ্বনি আজও বাতাসে ভেসে বেড়ায়। সেন রাজা বল্লাল সেনের হাত ধরে গৌড় তখন শক্তিশালী হয়ে ওঠে। ধর্ম, সাংস্কৃতিক, সমাজ সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গৌড় তখনও একটি রাজধানী না, তখন একটি সভ্যতার নাম। এরপরে শুরু হয় মুসলিম শাসক। গৌড় তখন পৌঁছে যায় সোনালী যুগের অধ্যায়ে। বিশাল দরজা, সুউচ্চ মিনার, অপূর্ব মসজিদ, সবকিছু মিলিয়ে এক সমৃদ্ধ নগরী। আজও ছোট সোনা মসজিদের দেওয়ালে লেগে আছে সেই ইতিহাস। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয়। গঙ্গা তার পথ বদলেছে, মহামারী শহরটাকে গ্রাস করেছে, রাজধানী সরে গেছে অন্যত্র, আর গৌড় ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের পাতায়। আজ এখানে দাঁড়িয়ে মনে হয় সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু ইতিহাস কখনো মরে না। গৌড় এখন শুধু একটি ধ্বংসাবশেষ না, এটি আমাদের অতীত, আমাদের পরিচয়, আমাদের শিকড়। আজ আমি সেই ইতিহাসকেই আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে কম খরচে একদিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কনসার্টের গৌড় ভ্রমণ করবেন এবং 6 থেকে 8টি স্পট ঘুরে দেখবেন। সকল তথ্য তুলে ধরব এখানেই। আজ আমি ঢাকার ব্যস্ততম কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। রাত 10টা 45 মিনিটের আন্তনগর পদ্মা এক্সপ্রেস 759 ট্রেনটিতে করে পাড়ি দিব উত্তরবঙ্গের রাজধানী রাজশাহীতে। ভাড়া গুনতে হবে শোভন চেয়ার 450 টাকা। বাকি ট্রেন জার্নি এবং ট্রেনগুলোর সময় শিডিউল থেকে শুরু করে ভাড়া ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ট্রেনটি 1.5 ঘন্টা লেট করে সকাল 5:30টায় রাজশাহী রেল স্টেশনে পৌঁছায়। রাজশাহী রেল স্টেশনটা সত্যি আধুনিকতায় পরিপূর্ণ। এখানে আপনি থাকতেও পারবেন। রাজশাহী রেল স্টেশন থেকে এগোচ্ছি ঘোড়া চত্বরের দিকে। রাজশাহী ঘোড়া চত্বর থেকে প্রতি ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ স্থলবন্দরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি 190 টাকা। কিছু সময়ের মধ্যে বাসটি আমাদের নিয়ে ছোট সোনা মসজিদ স্থলবন্দরের দিকে ছুটতে শুরু করলো। মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কানসাট আমের বাগানে। বাংলাদেশের সব থেকে বড় আম বাজার এই কানসাট আম বাজার। দেখুন, পুরো রাস্তা থেকে শুরু করে সকল কিছুই বন্ধ হয়ে আছে। এত পরিমাণে আম এখানে উৎপাদন হয় আর সেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। চেয়েছিলাম কানসাট আম বাজারে ঢুকবো, কিন্তু এত ভিড় এড়িয়ে কিভাবে ঢোকা সম্ভব, সেটা সম্ভব হচ্ছে না। তাই রাস্তা থেকে আমের সুঘ্রাণ নিয়ে এগোতে চাই ছোট সোনা মসজিদ স্থলবন্দরের দিকে, যেখানে রয়েছে গৌড়। মাত্র 20 টাকা অটো ভাড়ায় চলতে শুরু করলাম ছোট সোনা মসজিদ স্থলবন্দরের দিকে। একটা কথা আপনাদের বলে রাখি, যদি এই আমের দিনে আপনারা গৌড় ঘুরতে চান তাহলে অবশ্যই কনসার্টের টিকিট কাটুন, কারণ সকল সময় এখানে 1 থেকে 2 কিলোমিটার ভিড় থাকে। এখানকার জনজীবনী জানি একটু আলাদা। দেখুন, চারপাশে আম গাছ আর কোতলি দরজাকে কেন্দ্র করে তখন গড়ে ওঠা গৌড় যে কতটা পরিমাণে বিস্তৃত ছিল। দেখতে দেখতে চলে এলাম ছোট সোনা মসজিদ স্থলবন্দরের দিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিস্টার কাব্য এক্সপ্লোর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বালিয়া দিঘির পাড় থেকে। তো একসময় সমৃদ্ধ একটি জনপদ কিভাবে কালের অতল গহ্বরে হারিয়ে গেছে,
সেটাই আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এখানের যে ধ্বংসপ্রাপ্ত যে গৌড়ের যে নগরী সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজা বল্লাল সেনের রাজত্বকালে 1158 থেকে 1179 খ্রিস্টাব্দের মধ্যে এই দিঘিটি খনন করা হয়। তখন এই দিঘিটির নাম হয়ে যায় বল্লাল দিঘি। কালক্রমে নামটি পরিবর্তন হয়ে বলিয়া দিঘি নামকরণ করা হয়। আবার অনেকে মনে করেন বালুকাময় জলাশয়, এজন্য এর নামকরণ বলিয়া দিঘি হয়। মানে এটা কি ওই যে আমরা যে মনে করি যে গৌড়ের সময়ের থেকে, এই সময়ের থেকে না তার পরে কাটা এটা? মানে আপনারা ছোট থেকেই এটা এরকম দেখে? আচ্ছা আচ্ছা। বালিয়া দিঘি দেখা শেষ করে এগিয়ে যাচ্ছি দারাসবাড়ি মসজিদের উদ্দেশ্যে। এর আগেই 150 টাকা একটি ভ্যান ভাড়া করে নিলাম পুরো দিনের জন্য। আমাকে দারাসবাড়ি মসজিদ, মাদ্রাসা এবং তোয়াখানা দেখানো শেষ করে একদম ছোট সোনা মসজিদের সম্মুখভাগে নামিয়ে দিবে। বালিয়া দিঘি দেখা শেষ করে ছুটে চলছি দৌড়ের আর এক ধ্বংসপ্রাপ্ত স্থান দারাসবাড়ি মসজিদ এবং দারাসবাড়ি মাদ্রাসা দেখতে। তো এখন তার কি অবস্থা সেটা দেখার জন্য সাথেই থাকুন। দুপাশে আম গাছের সারি আর মাঝখান থেকে এঁকে বেঁকে চলা সড়কটি ধরে এগিয়ে চলছি। কি মনে হচ্ছে এত ঝোপঝাড় ঘেরা পরিপূর্ণ একটি জায়গা ধরে এগিয়ে চলছি এত আভিজাত্যপূর্ণ একটি স্থান দেখতে? সত্যি অকল্পনীয় না? এই মাত্র কয়েক যুগ আগেও সেটি ছিল মাটির নিচে লুকানো। আজ কয়েক যুগ পরে মানুষের সম্মুখভাগে এসেছে। দেখুন কতটা নির্মম, কতটা নিষ্ঠুর ইতিহাস। এক সময় এই এলাকায় ছিল সব থেকে ধনাঢ্য, আজ সেটি পরিত্যক্ত ঝোপঝাড়ে পরিপূর্ণ। কতটা সুন্দর এবং নান্দনিক একটি মসজিদ, দারাসবাড়ি মসজিদ, সেটা তো এর সৌন্দর্য দেখেই বুঝতে পারছেন। অবকাঠামো যেরকম অসাধারণ, এটি ছিল একসময় মাটির নিচে ঝোপঝাড়ে লুকানো। ভাবতেও কত অবাক লাগে। চারিপাশে আম গাছ, তার মাঝখানে দাঁড়িয়ে আছে এই সুবিশাল মসজিদটি। সত্যি অসাধারণ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট এবং ভারতের মালদাহ জেলার বিশাল অঞ্চল জুড়ে গৌড় বিস্তৃত। মাত্র দারাসবাড়ির 100 গজ দূরেই রয়েছে ভারতের বর্ডার। এক সময় সমৃদ্ধ এবং শক্তিশালী রাজধানী গৌড় মহানন্দা এবং গঙ্গা নদীর শাখা নদীর তীরবর্তীতে গড়ে উঠেছিল। 1338 সালের পর বাংলার সাদের সুলতান প্রতিষ্ঠা হলে গৌড় নতুনভাবে এর গুরুত্ব পায় এবং তখন এটি লক্ষণতী বা লক্ষণবর্তী নামে পরিচিত ছিল। ইলিয়াস শাহী বংশের রাজধানীতে তখন তৈরি হতে থাকে অসংখ্য মসজিদ। দারাসবাড়ি মসজিদও এর মধ্যে একটি প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ, যা 1479 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এর নির্মাতা ছিলেন সুলতান শামসুদ্দিন আব্দুল মুজাফফর ইউসুফ শাহ, যিনি তখনকার সময় ইলিয়াস শাহী বংশের একজন শাসক ছিলেন এবং গৌড় লক্ষণবর্তী তখন বাংলার রাজধানী এবং সবথেকে সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল। মসজিদটির নাম দারাসবাড়ি কেন? এখানে দারাস শব্দের অর্থ হচ্ছে ধর্মীয় পাঠ বা শিক্ষা, আর বাড়ি মানে হচ্ছে স্থান। কারণ মসজিদের পাশেই ছিল একটি মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, তাই এই জায়গাটির নাম হয়ে যায় তখন দারাসবাড়ি মসজিদ হিসেবে খ্যাতি পায়। এখানটার মেহরাবগুলো দেখে অনেকটা 60 গম্বুজ মসজিদের মতো মনে হচ্ছে। 60 গম্বুজের মসজিদের আদলে অনেকটা মিল রয়েছে। তো সুলতানি আমলের যে সৌন্দর্য সত্যি অসাধারণ। গৌড়ের সৌন্দর্য যেটুকু অবশিষ্ট আছে সেগুলো এখন তিলে তিলে হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে। দারাসবাড়ি মসজিদের পাশেই রয়েছে দারাসবাড়ি মাদ্রাসা। তো এটিকে বলা হয় ইসলামের শুরুর দিকে একটি মাদ্রাসা। আমি এখন দাঁড়িয়ে আছি দারাসবাড়ির মাদ্রাসার কাছে। এটিকে বলা হয়
গৌড়ের বা বাংলার প্রথম ইসলামিক মাদ্রাসা, এখানেই শিক্ষা দেওয়া হতো। সিয়াসিত্তার 6টি কিতাব। তো মাদ্রাসাটাই 40টি কক্ষে বিভক্ত ছিল, যার জন্য একে এই এলাকার এই অঞ্চলের মানুষ 40 ঘর নামেই অভিহিত করেন। অনেকে দাসবাড়ি মাদ্রাসা হিসেবে চিনেন। এটি ছিল বাংলার প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয়। চিন্তা করুন, সেই সময় কত ছাত্র এখানে পাঠদান সারতেন। চারপাশে ঘিরে থাকতো ছাত্ররা, মাঝখানে থাকতো ধর্মীয় শিক্ষার প্রধান কেন্দ্র। কত যুগ যে পার করেছে মাটির নিচে, তাও এখনো যেন এর আভিজাত্যের কমতি নেই। একজন কৃষকের কাস্তের স্পর্শে দারাসবাড়ি নতুন জীবন ধারণ পেলেও এর বাকি সব ইতিহাস রয়ে গেছে অজানা। আজও আমরা ঠিকভাবে জানি না এর সঠিক ইতিহাস। দারাসবাড়ির মসজিদ এবং মাদ্রাসা দেখা শেষ করে এগিয়ে যাচ্ছি তোয়াখানার উদ্দেশ্যে। দেখতে দেখতে মাত্র 5 মিনিটের মধ্যেই তোয়াখানা চলে এলাম। তোয়াখানা প্রবেশের পরই দেখে আমি অবাক হয়েছি। গৌড়ের কত নিদর্শন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এগুলো যেন দেখভালের কেউই নেই। নীরব গৌড়ের কান্না কেউই শুনতে পায় না। অথচ দেখুন কত ইতিহাস এর সাথে মিলে মিশে একাকার হয়ে রয়েছে। সে সময়ের গৌড়ের ইতিহাস, শশাঙ্কের ইতিহাস, গৌড়ের আভিজাত্যের ইতিহাস, এরপরে মোগল থেকে শুরু করে বাংলার নবাবী শাসন, কি নেই এখানে। পাশেই কিন্তু রয়েছে মুর্শিদাবাদ। তাহলে বুঝুন এর গুরুত্ব কতটা অপরিসীম। আর সেই সময়ের গুরুত্ব যে কতটা, সেটা আপনি এর ভৌগোলিক অবস্থান দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। গৌড়ের তোয়াখানা থেকে সকলকে স্বাগতম। তো আমি এখন দাঁড়িয়ে আছি শাহ নেয়ামতুল্লাহর মাজারের পাশেই, যার কাসিদা হিসেবে বা আমরা যাকে কবিতা বলি, তার নাম অনেক খ্যাতি রয়েছে আমাদের আহ, বাংলায়। তো তার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর পাশেই আছে তোয়াখানা মসজিদ। মসজিদ কমপ্লেক্সটি সত্যি অনেক অসাধারণ। চলুন শাহ নেয়ামতুল্লাহর মাজারের মধ্যে প্রবেশ করি। চাঁপাই নবাবগঞ্জের এই শান্ত জায়গাটা কিন্তু শুধু একটি মাজার না, এটা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। শোনা যায় শাহ নেয়ামতুল্লাহ ছিলেন দূর দেশ থেকে আসা একজন সুফি সাধক। তিনি প্রথমে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে শেষে বাংলার এই অঞ্চলে আসেন, মানুষের মাঝে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং ইসলামের বাণী ছড়িয়ে দিতে। লোককথায় আছে তিনি শুধু একজন সাধুই ছিলেন না, তার লেখা কিছু কবিতা আর ভবিষ্যৎবাণী মানুষ এখনো আলোচনা করে। অনেকে বিশ্বাস করে তিনি এমন কিছু কথা লিখে গেছেন যা পরে ইংরেজ শাসনের পতনের ইঙ্গিত দেয়। যদিও ইতিহাসের চেয়ে বেশি রহস্যময় তার ভবিষ্যৎবাণীগুলো, যা আস্তে আস্তে ধীরে ধীরে সত্য হচ্ছে। তোয়াখানার প্রতিটি ইট যেন আজও আধ্যাত্মিকতার গল্প বলে। পুরো চত্বরটি আপনার মনকে প্রশান্তি দিবে। পাশেই প্রাচীন মসজিদ আর শান্ত পুকুর, আর জায়গাটিতে শুয়ে আছে শাহ নেয়ামতুল্লাহ। চলুন তার মাজারটি দেখে আসি। অনেক ঘাটাঘাটি করলে জানা যায় তিনি নাকি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর ছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটি কবরের আঙিনায়। শাহ নেয়ামতুল্লাহ যখন সুদূর থেকে এসেছেন, তার সাথে তার খাদেমরা এসেছিল। তো তাদের কবর, শুধু তাদের কবরের পাথরগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে গৌড় ৬০০ বছর আগে যে কতটা সমৃদ্ধশীল ছিল, বা লক্ষণবর্তী কতটা সমৃদ্ধশীল ছিল বাংলার, তা শুধু পাথরগুলোর উপরে কারুকাজ দেখলেই সত্যিই অসাধারণ। গৌড়ের তোয়াখানায় আপনি যতটা সময় কাটাবেন, একটি আধ্যাত্মিক মায়া আপনাকে জড়িয়ে রাখবে। মনে চাইবে যেন যুগ যুগ ধরে পরিচিত এই স্থান এখানেই থেকে যায়। যেহেতু গৌড়ের ভ্রমণ আমার একদিনে শেষ করতে হবে, সেহেতু এগিয়ে চলছি ছোট সোনা মসজিদ, 1 গম্বুজ মসজিদ এবং 6 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। প্রথমেই ভ্রমণ করতে চাই 6 গম্বুজ মসজিদ। যেমন আভিজাত্যে মোড়ানো
আপনি এখানে আসলে একসাথে যে এত মসজিদ দেখতে পাবেন দেখে সত্যি অবাক হবেন। এক গম্বুজ মসজিদ এবং 6 গম্বুজ মসজিদ একই জায়গায় অবস্থিত, প্রায় কিছুটা কাছাকাছি। গৌড়ের অর্ধেকটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আর অর্ধেকটা কিন্তু মালদায় রয়েছে। যেরকম বড় সোনা মসজিদ মালদাতে রয়েছে। এখানে আসলে আপনি সেই সময় 6 থেকে 700 বছর পুরনো, 1200 বছরের পুরনো মসজিদ দেখতে পাবেন। তা সত্যি আপনাকে অবাক করবে। গৌড়ের কোতোয়ালি দরজা হতে মাত্র 3 কিলোমিটার দূরেই ছোট সোনা মসজিদ অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি ছোট সোনা মসজিদের পাশে। তো এটা তো সবাই প্রসিদ্ধ যে গৌড়ের সব থেকে একটি পপুলার স্থান। তো চলুন এর ইতিহাস সম্পর্কে জানি এবং আপনাদেরকে ঘুরে দেখাই। ছোট সোনা মসজিদ হলো বাংলার ইসলামিক স্থাপত্যের এক উৎকৃষ্ট নিদর্শন, যা গৌড়ের লক্ষণাবর্তী বা বর্তমানে ছোট সোনা মসজিদ এলাকায় অবস্থিত। এটি বাংলার সুলতানি আমলের সবথেকে চোখে পড়া মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে। এটি ঢাকা বঙ্গের শাসক সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে নির্মাণ করা হয়েছিল। এর নির্মাণ করেন মনসুর ওয়ালি মুহাম্মদ বিন আলী। তিনি ছিলেন তখনকার প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বেই তখন নিপুণ নকশার স্থাপত্য শৈলী মিলে মসজিদটি গড়ে ওঠে গৌড়ে। এই মসজিদের গম্বুজ এবং ছাদে একসময় সোনার পালিশ করা বা সোনার আবরণ দিয়ে ঢাকা ছিল। এ কারণে লোকমুখে এটি এখনও বলা হয় ছোট সোনা মসজিদ। আর সেই সোনার আবরণ নেই, তবুও নামটি রয়ে গেছে এখনও। ছোট সোনা মসজিদের পাশের আধুনিক দুটি কবর হলো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক টুলুর। আর এই যে রাজকীয় সমাধি দেখতে পাচ্ছেন, দ্বিতল উঁচু কবরটা, এটা কোনো সাধারণ সমাধি নয়, এটা কোনো সাধারণ কোনো কবর নয়। এটা হয়তো কোনো শাসক এবং সম্মানী ব্যক্তির সমাধি ছিল। আর ঠিক পাশেই আছে আরও অনেকগুলো কবর। সেগুলো দেখতে সাধারণ হলে হয়তো তখনকার কোনো প্রশাসনিক কর্মকর্তা বা তখনকার কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার কবর এগুলো। এক সময় বাংলার রাজধানী ছিল আজগর শুধু নীরব স্তব্ধ।